আমরা এখন দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত জনসংখ্যা ও জনবসতি সম্পর্কে আলোচনা করব। ভূগোলে জনসংখ্যা বলতে নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষকেই বোঝায়। অর্থাৎ কোনো অঞ্চলে বসবাসকারী মোট লোক সংখ্যাই হলো জনসংখ্যা। মানুষ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, তাই মানুষের জন্মহার, মৃত্যুহার, প্রব্রজন, বৃদ্ধি, বন্টন, জাতি, ধর্ম, শিক্ষা প্রভৃতি জনসংখ্যা সংক্রান্ত বিষয়গুলি হল জনসংখ্যা ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এখন আমরা জনঘনত্ব সম্পর্কে একটু আলোচনা করব। জনসংখ্যার ঘনত্ব হল একটি পরিসংখ্যানগত ধারণা। কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট জনসংখ্যা এবং মোট ভূমির ক্ষেত্রমানের অনুপাত হল জনঘনত্ব। কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রতি একক ক্ষেত্রমানে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার বা প্রতি বর্গ মাইল বা অন্যান্য কোনো এককে গড়ে যতজন লোক বসবাস করে তার সংখ্যাই হলো জনঘনত্ব। সুতরাং কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই অঞ্চলের মোট ক্ষেত্রমান দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে জনঘনত্ব বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি জনঘনত্ব সমান মোট জনসংখ্যা বিভক্ত মোট জমির ক্ষেত্রফল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব 121.02 কোটি, যা হচ্ছে ভারতের মোট জনসংখ্যা, বিভক্ত 31.66 লক্ষ বর্গ কিলোমিটার, যা হচ্ছে মোট জমির ক্ষেত্রফল। সুতরাং আমরা দেখছি ভারতের জনঘনত্ব 2011 সাল অনুযায়ী 382.20 জন, বা আমরা বলতে পারি 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। এখন আমরা এই জনঘনত্বের কিছু বৈশিষ্ট্যের কথা এখানে দেখব। প্রথমত, জনঘনত্ব একটি পরিসংখ্যা ভিত্তিক তথ্য, যেখানে মানুষ জমি অনুপাতের সম্পর্ক নির্ণয় করা হয়। দ্বিতীয়ত, জনঘনত্ব দ্বারা কোনো অঞ্চলের জনসংখ্যার বন্টনগত অবস্থা সম্পর্কে ধারণা জন্মায়, কিন্তু প্রকৃত জনসংখ্যার পরিমাণ কত সে বিষয়ে জানা যায় না। তৃতীয়ত, এটি কোনো অঞ্চলের জনসংখ্যার আধিক্য বা স্বল্পতাকে সূচিত করে। চতুর্থত হলো জনঘনত্ব থেকে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক পরিচয় পাওয়া যায় না। পঞ্চমত, এটি কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা দিতে পারে না। এখন আমরা এই মানুষ জমি অনুপাত, এরপর আমরা কাম্য জনসংখ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা মানুষ জমি অনুপাত সম্পর্কে দেখব। মানুষ জমি অনুপাত হলো সম্পদের প্রাচুর্য বা স্বল্পতার সূচক। জমির ওপর জনসংখ্যার চাপ কিরূপ তা জানা সম্ভব হয় এই মানুষ জমি অনুপাতের মাধ্যমে। মানুষ জমি অনুপাত নির্ণয় করতে জমির কার্যকারিতাকে গুরুত্ব দেওয়া হয়। মানুষের দক্ষতা, জ্ঞান, বুদ্ধি, কৌশল, প্রযুক্তি প্রভৃতির দ্বারা জমির কার্যকারিতা নির্ধারিত হয়। সুতরাং জমির কার্যকারিতা বলতে কি বোঝায় সে সম্পর্কে আগে আমরা একটু দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি জমির কার্যকর জমি বা জমির কার্যকারিতা হলো জমির উৎপাদন ক্ষমতা যোগ চাষ আবাদ ছাড়া অন্যান্য কাজে জমি থেকে প্রাপ্ত আয় যোগ জমি থেকে প্রাপ্ত অন্যান্য সুযোগ সুবিধা। সুতরাং আমরা দেখছি এখানে কার্যকর জমি বা জমির কার্যকারিতা বলতে কি বোঝায় বা কাকে বলা হয়। কার্যকর জমি কাকে বলে
সে সম্পর্কে আমরা এখন জানলাম। এখন আমরা মানুষ জমি অনুপাত কাকে বলে সে সম্পর্কে দেখব। কোনো অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের মোট কার্যকারী জমির ক্ষেত্রমান দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাকেই মানুষ জমি অনুপাত বলা হয়। অর্থাৎ এখানে আমরা দেখছি মানুষ জমির অনুপাত সমান মোট জনসংখ্যা বিভক্ত মোট কার্যকর জমির ক্ষেত্রফল। প্রধানত আমরা দেখি ভারতের মানুষ জমি অনুপাত হলো 432 জন প্রতি বর্গ কিলোমিটারে। আচ্ছা, এবার আমরা দেখি যে ভারতে মোট আয়তন হচ্ছে ভারতের মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। এর প্রায় 28 লক্ষ বর্গ কিলোমিটার হলো কার্যকর জমি। জনঘনত্ব হলো 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। সুতরাং ভারতে মানুষ জমির অনুপাত হলো 432 জন প্রতি বর্গ কিলোমিটার। আবার মানুষ জমি অনুপাত নির্ণয়ে শুধু জমির কার্যকারিতা বা উৎপাদনশীলতাই নয়, কিন্তু মানুষের কর্মদক্ষতা ও সংস্কৃতির ওপরেও গুরুত্ব দেওয়া হয়। সুতরাং আমরা বলতে পারি মানুষ জমির অনুপাত সমান মোট জনসংখ্যা যোগ জনসংখ্যার কর্মদক্ষতা যোগ সংস্কৃতি বিভক্ত মোট কার্যকর জমির পরিমাণ যোগ জমির উৎপাদন ক্ষমতা। এখন আমরা মানুষ জমি অনুপাতের কিছু বৈশিষ্ট্যের কথা এখানে দেখব। প্রথমত, মানুষ জমি অনুপাত একটি গুণ নির্দেশক পরিমাপক ধারণা। এখানে জনসংখ্যা ও জমির কার্যকারী ক্ষমতার সম্পর্ক বিচার করা হয়। দ্বিতীয়ত, এটিতে কৃষিজ দ্রব্য উৎপাদন সহ সম্পদ উৎপাদন কাজে জমি অন্যান্য ব্যবহারকেও বিবেচনা করা হয়। অর্থাৎ জমির ত্রিমাত্রিক ধারণাটি বিবেচিত হয়ে থাকে। তৃতীয়ত হলো এই অনুপাতে দুটি চলকই গতিশীল। একদিকে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার কর্মদক্ষতা ও সংস্কৃতি যেমন বৃদ্ধি পায়, তেমনি প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে জমির কার্যকারিতাও বাড়ে। এরপর আমরা দেখব চতুর্থত, মানুষ জমি অনুপাত থেকে দেশের জনসংখ্যার জীবন ধারণের মান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। যেমন দেশের জনাধিক্য, জনবিরলতা প্রভৃতি সম্পর্কে জানা যায়। পঞ্চমত হলো মানুষ জমি অনুপাত থেকে দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে একটি ধারণা করা যায়। ষষ্ঠত, কার্যকর জমির ওপর জনসংখ্যার চাপ নির্ণয় করা যায়। এবং সপ্তমত আমরা এখানে দেখছি জমির কার্যকারিতা শক্তি সব সময় পরিবর্তনশীল বলে এটি নির্ণয় করা বেশ কঠিন। তাই এটির ব্যবহারিক গুরুত্ব অনেক কম। এখন আমরা জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের পার্থক্য এখানে দেখব। প্রথমত হলো জনঘনত্বের ক্ষেত্রে কোনো অঞ্চল বা দেশের মোট জনসংখ্যা ও মোট ক্ষেত্রমানের অনুপাত হলো জনঘনত্ব। অন্যদিকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে কোনো অঞ্চল দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির অনুপাতই হলো মানুষ জমি অনুপাত। জনঘনত্বের ক্ষেত্রে আমরা দেখি এটি হলো একটি পরিমাণগত সম্পর্ক ও দ্বিমাত্রিক ধারণা। অন্যদিকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে এটি হলো একটি গুণগত সম্পর্ক ও ত্রিমাত্রিক ধারণা। জনঘনত্বের ক্ষেত্রে আমরা তৃতীয়ত দেখি জনঘনত্বের দুটি চলকের মধ্যে ক্ষেত্রমান স্থির এবং জনসংখ্যা পরিবর্তনশীল। কিন্তু
মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে আমরা দেখি মানুষ জমি অনুপাতে দুটি চলকই পরিবর্তনশীল। এরপর আমরা চতুর্থত দেখি জনঘনত্বের ক্ষেত্রে জনঘনত্বে মোট জমির পরিমাণকে বিবেচনা করা হয়, জমির কার্যকারিতাকে নয়। আর অন্যদিকে আমরা মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে দেখি এক্ষেত্রে কার্যকর জমির পরিমাণকে বিবেচনা করা হয়, ব্যবহার অযোগ্য বা মোট জমিকে বিবেচনা করা হয় না। পঞ্চমত জনঘনত্বের ক্ষেত্রে আমরা দেখি এটির সাহায্যে সেই অঞ্চলের জীবন ধারণের মান, কাম্য জনসংখ্যা, জনাধিক্য, জনবিরলতা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অন্যদিকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে এর সাহায্যে সেই অঞ্চলের জীবন ধারণের মান, কাম্য জনসংখ্যা, জনাধিক্য, জনবিরলতা প্রভৃতির চিত্র পাওয়া যায়। ষষ্ঠত আমরা দেখি জনঘনত্বের ক্ষেত্রে এটি নির্ণয় করা বেশ সহজ, কিন্তু মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে আমরা দেখি এটি নির্ণয় করা বেশ কঠিন কাজ। সপ্তমত জনঘনত্বের ক্ষেত্রে আমরা দেখি জমির ওপর জনসংখ্যার প্রকৃত চাপ জনঘনত্ব দ্বারা বোঝা যায় না। আবার অন্যদিকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে আমরা দেখি জমির ওপর প্রকৃত চাপ মানুষ জমি অনুপাত দ্বারা বোঝা যায়। অষ্টমত আমরা দেখছি জনঘনত্বের মান মানুষ জমি অনুপাতের থেকে সর্বদা কম হয়ে থাকে। আর অন্যদিকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে আমরা দেখি জনঘনত্বের থেকে মানুষ জমি অনুপাতের মান সর্বদা বেশি থাকে। আচ্ছা, তাহলে আমরা এই ৫ নম্বর যে পার্থক্য আমরা দেখলাম, সেখানে আমরা দেখছি যে জনঘনত্বের ক্ষেত্রে আ কোনো অঞ্চলের জীবন ধারণের মান, কাম্য জনসংখ্যা, জনাধিক্য, জনবিরলতা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় না। কিন্তু মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে এই সমস্ত বিষয়ের ওপর আম বিশেষ ছবি বোঝা যায় বা ধারণা পাওয়া যায়। এখন আমরা এই কাম্য জনসংখ্যা, জনাধিক্য, জনবিরলতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব কাম্য জনসংখ্যা সম্পর্কে। কোনো দেশের মোট জনসংখ্যা যদি সেই দেশের কার্যকর জমি বা সম্পদের অনুপাতে গড়ে ওঠে এবং তার ফলে জনসংখ্যার সুষম সামঞ্জস্যপূর্ণ অবস্থার সৃষ্টি হয়, তখন তাকে কাম্য জনসংখ্যা বলা হয়। অধ্যাপক জিমারম্যানের মতে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাই হলো কাম্য বা আদর্শ জনসংখ্যা। বর্তমানে সুইডেন, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, নিউজিল্যান্ড প্রভৃতি কাম্য জনসংখ্যা বিশিষ্ট দেশের উদাহরণ এগুলি। অর্থাৎ এখানে কাম্য জনসংখ্যা আমরা দেখতে পাই। এখন আমরা এই কাম্য জনসংখ্যার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে দেখব। কাম্য জনসংখ্যা যেখানে মানুষ জমি অনুপাত একটি আদর্শ অবস্থায় থাকে। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে আমরা দেখব কাম্য জনসংখ্যার ক্ষেত্রে আদর্শ মানুষ জমি অনুপাত লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত এই অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি ও সম্পদের উৎপাদন বৃদ্ধি স্থিতিশীল থাকে। তৃতীয়ত সম্পদ উৎপাদনে শ্রমশক্তির অভাব হয় না, তাই সম্পদের পরিপূর্ণ ব্যবহার সম্ভব হয়। চতুর্থত মাথাপিছু আয় ও সম্পদের বন্টন এখানে সর্বাধিক হয়। পঞ্চমত সর্বাধিক জনসংখ্যার জীবনযাত্রার মান উন্নত হয়। এরপর আমরা দেখব তাহলে এখানে আমরা কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে দেখলাম। এরপর আমরা জনাকীর্ণতা বা জনাধিক্য সম্পর্কে দেখব। কোনো দেশের জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেলে এবং সেই তুলনায় যদি সম্পদের যোগান কম হয়, তাহলে সেই অনগ্রসর অর্থনৈতিক অবস্থার সৃষ্টি হয়। একে জনাকীর্ণতা বা জনাধিক্যতা বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা বলি
কাম্য জনসংখ্যা অপেক্ষা জনসংখ্যা যখন বেড়ে যায় তাকে জনাধিক্য বা জনাকীর্ণতা বলা হয়ে থাকে। এর আহ, এই অবস্থার কার্যকরী জমির পরিমাণ কম হয় ও এটা সবসময় কমতে থাকে। দ্বিতীয়ত, অর্থনৈতিক কাজকর্ম তেমন গড়ে ওঠে না। তৃতীয়ত, খাদ্য সংকট, বেকারত্ব, দারিদ্র্য, অপুষ্টি, গৃহহীনতা, অপরাধ প্রবণতা, জীবনযাত্রার মানের অবনতি ইত্যাদি ঘটে থাকে। কৃষিপ্রধান দেশগুলিতে জনাকীর্ণতা দেখা যায়। বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি দেশে জনাকীর্ণতা পরিলক্ষিত হয়ে থাকে। এখন আমরা এই জনাকীর্ণতার কিছু বৈশিষ্ট্যের কথা এখানে দেখব। প্রথমত, জনসংখ্যা এবং মানুষ জমির অনুপাত কাম্য জনসংখ্যাকে ছাড়িয়ে যায়। দ্বিতীয়ত, কার্যকর জমির ওপর অধিক চাপ পড়ায় উৎপাদনশীলতা হ্রাস পায়, ফলে জমির অবক্ষয় হতে থাকে। তৃতীয়ত, শ্রমশক্তির উদ্বৃত্ত হওয়ায় বেকারত্ব বাড়তে থাকে। চতুর্থত, আমরা দেখব মাথাপিছু আয় ও সম্পদ বন্টন হ্রাস পাওয়ায় জীবনযাত্রার মানের অবনতি হয়ে থাকে। পঞ্চমত, বাসস্থান, পানীয় জল, শিক্ষার সুযোগ হ্রাস পায় এবং দূষণ ও শোষণ এখানে বাড়তে থাকে। এরপর আমরা দেখব জনস্বল্পতা সম্পর্কে। কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা যখন কম হয় বা জনসংখ্যা কম হলে সেই অবস্থাকে জনস্বল্পতা বলা হয়। জনবিরল অবস্থাকে দুভাগে ভাগ করা যায়। আচ্ছা, এখানে আমার বলে রাখা যায় যে কাম্য জনসংখ্যা অপেক্ষা যখন জনসংখ্যা কম হয় তখন সেই ধরনের জনসংখ্যাকে বলা হয় জনস্বল্পতা। এই জনবিরল বা জনস্বল্পতা প্রধানত দু রকম ভাবে আমরা দেখতে পাই। বা প্রথমত হচ্ছে অর্থনৈতিকভাবে অনগ্রসর জনবসতির অবস্থা। এক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকলেও জনসংখ্যার অভাবে সেই সম্পদ ব্যবহার হতে পারে না। যেমন আমরা দেখতে পারি জাইরো, কঙ্গো গণতন্ত্র, মধ্য আফ্রিকা প্রভৃতি দেশে অর্থনৈতিকভাবে অনগ্রসর জনবিরল অবস্থা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও জনসংখ্যা এখানে অনেক কম। এরপর আমরা দেখব দ্বিতীয়ত, যেটি অর্থনৈতিকভাবে উন্নত জনবিরল অবস্থা। এক্ষেত্রে অল্প কিছু সংখ্যক দক্ষ, শিক্ষিত ও উদ্যমী মানুষ দ্বারা দেশের উন্নতি হলেও সম্পদের পরিপূর্ণ ব্যবহার এখানে হয় না। যেমন আমরা দেখি কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া ইত্যাদি জায়গায় এই ধরনের আহ, অর্থনৈতিকভাবে উন্নত জনবিরল অবস্থা দেখতে পাওয়া যায়। এখন আমরা কাম্য জনসংখ্যা, জনাকীর্ণতা ও জনবিরল অবস্থার মধ্যে একটি তুলনামূলক আলোচনা দেখব। প্রথম হলো কাম্য জনসংখ্যা। কোনো দেশে মোট জনসংখ্যা সম্পদের অনুপাতে বেড়ে উঠলে তাকে কাম্য জনসংখ্যা বলে। অন্যদিকে জনাকীর্ণতার ক্ষেত্রে আমরা দেখি কোনো দেশে সম্পদের তুলনায় জনসংখ্যার আধিক্য ঘটলে তাকে জনাকীর্ণতা বলে। অন্যদিকে জনবিরলতার ক্ষেত্রে আমরা দেখি কোনো দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে জনবিরলতা বলে। দ্বিতীয়ত আমরা দেখি কাম্য জনসংখ্যার ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি ও সম্পদের উৎপাদন বৃদ্ধি প্রায় স্থিতিশীল থাকে। এখানে জনাকীর্ণতার ক্ষেত্রে আমরা দেখি জনসংখ্যা অতি দ্রুত হারে বাড়ে বলে সম্পদ বৃদ্ধির হার এখানে অনেক কম হয়। তৃতীয়ত, এছাড়াও জনবিরলতার ক্ষেত্রে আমরা দেখি জনসংখ্যা কম হওয়ায় শ্রমশক্তির অভাবে সম্পদ সৃষ্টি কম হয়ে থাকে। এরপর তৃতীয়ত, আমরা কাম্য জনসংখ্যার ক্ষেত্রে দেখি আয় অধিক হওয়ায় জীবন ধারণের মান উন্নত। জনাকীর্ণতার ক্ষেত্রে আমরা দেখি আয় কম হওয়ায় জীবন ধারণের মান এখানে অনুন্নত। এবং জনবিরলতার ক্ষেত্রে আমরা দেখি উন্নত জনবিরল দেশে জীবন ধারণের মান উন্নত।
অনগ্রসর জনবিরল দেশে এর মান অনুন্নত। চতুর্থত, কাম্য জনসংখ্যার ক্ষেত্রে আমরা দেখি সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয়। জনাকীর্ণতার ক্ষেত্রে আমরা দেখি সম্পদের অতিরিক্ত ব্যবহারে কৃষি জমি ও পরিবেশের অবক্ষয় ঘটে। এবং জনবিরলতার ক্ষেত্রে আমরা দেখি সম্পদের ব্যবহার খুবই কম হয়ে থাকে। পঞ্চমত, কাম্য জনসংখ্যার ক্ষেত্রে আমরা দেখি পৃথিবীর উন্নত দেশগুলিতেই কাম্য জনসংখ্যা দেখা যায়। জনাকীর্ণতার ক্ষেত্রে আমরা দেখি তৃতীয় বিশ্বের কৃষি প্রধান দেশগুলিতে জনাকীর্ণতা দেখা যায়। এবং জনবিরলতার ক্ষেত্রে আমরা দেখি অর্থনৈতিকভাবে উন্নত ও অনুন্নত উভয় দেশেই জনবিরল অবস্থা দেখা যায়। এখন আমরা পৃথিবীব্যাপী জনসংখ্যা বৃদ্ধির বর্তমান গতি প্রকৃতি সম্পর্কে একটু দেখব। প্রায় 10 লক্ষ বছর আগে প্রস্তর যুগের সময় থেকে পৃথিবীর জনসংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে প্রায় 700 কোটি অতিক্রম করেছে এবং 2050 সাল নাগাদ জনসংখ্যা বৃদ্ধি প্রায় 1000 কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতিকে প্রধানত 3টে ভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রথম হচ্ছে ঐতিহাসিক যুগ, মধ্যযুগ এবং আধুনিক বা বর্তমান যুগ। প্রথমে আমরা ঐতিহাসিক যুগ সম্পর্কে দেখব। খ্রিস্টপূর্ব 1000 থেকে খ্রিস্টাব্দের সূচনা পর্যন্ত, অর্থাৎ এই 1000 বছরে জনসংখ্যা 10 লক্ষ থেকে 20 কোটি বৃদ্ধি পেয়েছে। বিশেষত মানুষ এই সময় পশু শিকার, খাদ্য সংগ্রহ, পশুপালন ও কৃষিকাজে নিয়োজিত ছিল। দ্বিতীয় যে পর্যায়, মধ্যযুগ, খ্রিস্টাব্দের শুরু থেকে 1650 সাল পর্যন্ত জনসংখ্যা 20 কোটি থেকে 55 কোটিতে এসে দাঁড়ায়। বিশেষত্ব হলো গ্রামীণ কৃষি দ্রুত হারে এই সময় বিকাশ লাভ করে। নগরায়ন সভ্যতার বিকাশ এই সময় ঘটতে থাকে। কিছু কুটির শিল্পের প্রাধান্য এই সময় লক্ষ্য করা যায়। এরপর তৃতীয় পর্যায়, অর্থাৎ আধুনিক বা বর্তমান যুগ, 1650 সাল থেকে বর্তমান যুগের সময়। 1650-এর পর থেকে পৃথিবীর জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। প্রধানত এখন আমরা জনসংখ্যা বৃদ্ধি হারের কয়েকটি পর্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথম হলো ধীর বৃদ্ধি পর্যায়, 1650 থেকে 1850, যেটি অপেক্ষাকৃত ধীর গতিতে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা। এখানে 55 কোটি থেকে 110 কোটি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কৃষি বিপ্লবের প্রভাব এবং শিল্পায়ন ও নগরায়নের ফলে এই সময় জনসংখ্যার বৃদ্ধি ঘটতে দেখা যায়। এরপর দ্বিতীয় পর্যায় হলো দ্রুত বৃদ্ধির পর্যায়, 1850 থেকে 1950, এই সময় শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে এই সময়ে জনসংখ্যা দ্বিগুণ বেড়ে যায়। এই সময় এটি প্রায় 200 কোটির কাছাকাছি হয়ে যায় জনসংখ্যা। এরপর তৃতীয় পর্যায়, যেটি অতি দ্রুত বৃদ্ধির পর্যায়, অর্থাৎ 1930 থেকে 2011 সাল, এই সময় কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, নগরায়ন, পরিষেবা, সেবা ক্ষেত্রে প্রভৃতি ক্ষেত্রে উন্নতি, এছাড়াও চিকিৎসা ব্যবস্থার উন্নতি প্রভৃতি কারণে জনসংখ্যা অতি দ্রুত হারে বাড়তে থাকে। 1930 থেকে 1975, এই 45 বছরে জনসংখ্যা দ্বিগুণ হারে বেড়ে হয় 400 কোটি। আবার অন্যদিকে এই 1975 থেকে 2011 সাল, অর্থাৎ এই 36 বছরে জনসংখ্যা আরও 300 কোটি বেড়ে হয় ওই 400 কোটি আরও 300 কোটি, মানে 700 কোটি। 1930 সালের পরবর্তী সময়ে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধিকে জনবিস্ফোরণ আখ্যা দেওয়া হয়েছে। যেভাবে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে তাতে জনসংখ্যা অভিক্ষেপ অনুযায়ী প্রধানত আমরা দেখছি 2030 সাল পর্যন্ত জনসংখ্যা পৌঁছাবে প্রায় 800 কোটিতে।
2050 সাল পর্যন্ত জনসংখ্যা হবে প্রায় 1000 কোটি। এখন আমরা এই জনসংখ্যা অভিক্ষেপ ব্যাপারটা একটু দেখি। পৃথিবীর জনসংখ্যা বাড়তে বাড়তে ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছাবে তার পরিমাপের যে পূর্বাভাস দেওয়া হয় তাকে জনসংখ্যার অভিক্ষেপ বলা হয়। এর মাধ্যমে ভবিষ্যৎ জনসংখ্যার প্রজনন হার, জন্মহার ও প্রব্রজনের হার সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এখন আমরা ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি গতি প্রকৃতি সম্পর্কে দেখব। 1872 সালে ভারতে প্রথম জনগণনা শুরু হলেও সঠিকভাবে জনসংখ্যা সংক্রান্ত তথ্য পাওয়া যায় 1901 সাল থেকে। 2011 সাল পর্যন্ত প্রতি 10 বছর অন্তর বিভিন্ন সময়ে বিভিন্ন হারে ভারতের জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে। জনসংখ্যা বৃদ্ধির এই হারকে 4টে পর্যায়ে ভাগ করে আলোচনা করা হয়। এখানে বলে রাখি, ভারতে সর্বশেষ জনগণনা করা হয়েছে 2011 সালে। আচ্ছা, এই যে 4টি পর্যায়ের কথা আমরা বলছি, এই 4টি পর্যায়ে প্রথম হলো নিশ্চল অবস্থা, অর্থাৎ 1901 সাল থেকে আমরা দেখছি 1921 সাল পর্যন্ত। এই যে সময়, এই সময়ে জন্মহার ও মৃত্যুহার উভয়ই খুব বেশি থাকায় জনসংখ্যার বৃদ্ধি তেমন ঘটেনি। জন্মহারের সাথে সাথে খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি কারণে মৃত্যুহারও বেশি হওয়ায় জনসংখ্যা সেইভাবে বৃদ্ধি পেতে পারেনি। এরপর আমরা দেখব ধীর বৃদ্ধির পর্যায়, অর্থাৎ 1921 সাল থেকে 1951 সাল পর্যন্ত। এই যে সময়, এই সময় আমরা দেখছি জন্মের হার আগের মতো একই থাকে, কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে শিশু মৃত্যুর হার কমে এবং মহামারী রোধ করা সম্ভব হয়। ফলে জনসংখ্যার বৃদ্ধি ধীর গতিতে বাড়তে থাকে। এরপর আমরা দেখব তৃতীয় পর্যায়, যেটি 1951 থেকে 1981 সাল পর্যন্ত, অর্থাৎ এই যে সময়, এই সময় আমরা দেখব জন্মহার আগের দশকগুলির তুলনায় অতি সামান্য হারে কমে, কিন্তু শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নতি, কৃষি ও শিল্পের প্রসার, পরিবহন ব্যবস্থার উন্নতি, নগরায়ন, মানুষের জীবনের মানোন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা প্রভৃতির কারণে মৃত্যুহার অতি দ্রুত হারে কমতে থাকে। ফলে জনসংখ্যা অতি দ্রুত হারে বাড়তে থাকে। এই পর্যায়ে জনসংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধিকে জনবিস্ফোরণ বলা হয়। এরপর আমরা দেখব চতুর্থ পর্যায়, অর্থাৎ 1981 সাল থেকে 2011 সাল। এই যে সময়, এই সময়টাতে আমরা দেখছি বাল্যবিবাহ রোধ, জন্মহার নিয়ন্ত্রণে সরকারের ব্যবস্থা গ্রহণ, পরিবার পরিকল্পনা, চিকিৎসা ব্যবস্থার উন্নতি, শিক্ষার প্রসারতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রভৃতি কারণে জন্মের হার এই পর্যায়ে অনেকটাই কমে যায়। সেই সঙ্গে দ্রুত শিল্পায়ন, নগরায়ন, অর্থনৈতিক উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, চিকিৎসার উন্নতি ইত্যাদি কারণে মৃত্যু হারও অনেক কমে যায়। ফলে জনসংখ্যার বৃদ্ধির হার ক্রমশ নিম্নমুখী হয়। আজকে আমরা এতটাই করলাম। এর পরের দিন আমরা বাকি অংশগুলি নিয়ে আলোচনা করব।